অর্থায়নের দুশ্চিন্তা নিয়ে এই 9,38,000 কোটি টাকার বাজেট তৈরির প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সামাল দিতে হবে বড় অঙ্কের ঘাটতি। চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনকারীদের মানববন্ধন, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। রাশিয়ান সেনাবাহিনীর কাছে 30 যুবক বিক্রি করে দেয় 3 রিক্রুটিং এজেন্সি সিলগালা। মন্ত্রী জানালেন, ঢেলে সাজানো হচ্ছে মন্ত্রণালয়। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত বাজেট প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। আমরা এখন তাদেরকে স্কিল দিচ্ছি, আমরা তাদেরকে ঋণ দিচ্ছি, আমরা তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিচ্ছি, আমরা তাদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দেব, আমরা তাদেরকে মার্কেটিং, অনলাইন, অ্যামাজন, ইবে, এগুলোতে যাতে তারা অনলাইন তারা মার্কেটিং করতে পারে। এটা আবিষ্কার করার কিছু না, এটা আমরা দেখেছি কিভাবে থাইল্যান্ডে হচ্ছে 1 বিলিয়ন বন প্রোডাক্ট। আমরা ওই লাইনে এই লোকগুলোকে আমরা সাপোর্ট দেব। এই লোকগুলোর ইনকাম বাড়বে, তাদের এমপ্লয়মেন্ট বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে। তারা যে টাকাটা খরচ করবে এটাই তো জিডিপি। জিডিপি কি? আমরা যে টাকাটা খরচ করি দ্যাট ইজ জিডিপি। খালি জিডিপি খালি ইন্ডাস্ট্রির থেকে আসবে এই ধারণা থেকে সরে আসতে হবে। এই সমস্ত মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে জিডিপি বাড়বে। থিয়েটারে যখন আমরা যাই, যে থিয়েটারের টিকিট কিনি, দিস ইজ জিডিপি, ইট ইজ জিডিপি। কিন্তু স্টেডিয়ামে যখন আমি খেলা দেখতে যাই, আমি যেটা কিনি দ্যাট ইজ জিডিপি। এগুলো সবগুলো মিলেই তো জিডিপি। সুতরাং আমাদের জিডিপির কনসেপ্ট চেঞ্জ করতে হবে এবং জিডিপি খালি শিল্প কারখানা থেকে আসবে এটা ভুলতে হবে না। বিশ্বের উন্নত দেশগুলোতে তাদের জিডিপির কম্পোজিশন দেখলে দেখবেন যে এই ক্রিয়েটিভ সেক্টর থেকে বিশাল অংশ আসে। সো আমাদের দিস টাইম আমাদের ক্রিয়েটিভ সেক্টরে আমরা অনেক জোর দিচ্ছি। আমরা এখানে অলরেডি কিভাবে কাজ করব প্রত্যেকটা কথাতে মোট কথা হচ্ছে, বটম লাইন হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা গোষ্ঠী আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আসতে হবে। এই জন্য আমরা একটা টাইটেল দিয়েছি, স্লোগান দিয়েছি, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। ডেমোক্রেসি খালি ভোটের জন্য থাকবে, রাজনীতির জন্য থাকবে, কিন্তু অর্থনীতির জন্য থাকবে না, এটা তো হতে হবে। সো উই আর ডেমোক্রেটাইজিং দ্য ইকোনমি। স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। সবগুলো মানুষের সমান অধিকার থাকবে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল তার বাড়িতে বুঝতে হবে। সো দিস ইজ দ্য আইডিয়া দ্যাট আমাদের যে ফিলসফি, আমাদের যে দর্শন বাজেটের এর মধ্যে আছে। আর এর মধ্যে যারা শিল্পপতিরা আছেন, যারা সরকারকে কর, যেই করের মাধ্যমে সরকার দেশ পরিচালনা করে, তাদেরকে আমরা প্রোটেক্ট করতে হবে। প্রাইভেট সেক্টর, বিএনপির জন্ম হয়েছে কিছু চিন্তা থেকে, ভাবনা থেকে। একটা হচ্ছে ব্যক্তি খাতের মাধ্যমে দেশের উন্নয়ন, ইকোনমিকে ড্রাইভ করে কিন্তু প্রাইভেট সেক্টর। সরকার তো ইকোনমি করে, সরকার ফেসিলিটেট করে, সরকারের দায়িত্ব হচ্ছে ফেসিলিটেট করে দেওয়া। কিন্তু আমাদের দেশের সরকার হচ্ছে বাধাগ্রস্ত করা হচ্ছে আমাদের কাজে। যেগুলো একটু বলবেন, যত বেশি বাধাগ্রস্ত করা যায় ব্যবসা বাণিজ্য অ্যাক্টিভিটিসে, এটাই মনে হয় নিয়ন্ত্রণটা হচ্ছে সরকার। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এক কথায় বলছি, আমি যত পারমিশন যতগুলো আছে সবগুলো টাইম ফ্রেমের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। দিস ইজ আওয়ার ডিসিশন। টাইম ফ্রেম। আর চৌধুরী সাহেব বলছেন ওনার কি মিউটেশনে, আরেকজন বলবে আমার লাইসেন্সে, আরেকজন বলবে আমার ইলেকট্রিক বিল দিতে, আরেকজন বলবে আমার পাসপোর্ট দিতে। এগুলো শেষ নাই। আমরা এখন বলছি এভরিথিং হ্যাজ টু বি ডান উইদিন টাইম ফ্রেম। সোজা কথা, সিম্পল পিরিয়ড, কোন কম্প্রোমাইজ নেই এ ব্যাপারে। এবং 18টা 19টা 20টা পারমিশন লাগবে, লাগুক। একটা পয়েন্টে অ্যাপ্লাই করবে, সেই পয়েন্ট থেকে যে ফোকাল পয়েন্ট সবাই বলবে যে এই অ্যাপ্লিকেশন তুমি 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করো, উইদিন এ উইক ক্লিয়ার করতে হবে। আর যদি তার কোনো রেসপন্স না পাই, পারমিশন উইল বি গিভেন। কারোর জন্য কেউ ওয়েট করবে না। এটা
কোন হ্যারাসমেন্ট আমরা চাই না, ব্যবসায়ী না, বাংলাদেশের নাগরিকের কোন হ্যারাসমেন্ট। এটা তো সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের লাইফ ইজি করা, ফ্যাসিলিটেট করা, স্বাচ্ছন্দ্যে আনা নাগরিক জীবনে। সুতরাং যত রেগুলেশনে মানুষের জীবনে বাধাগ্রস্ত করছে বর্তমানে, আমরা উই আর গোয়িং ফর টোটাল ডিরেগুলেশন। And I mean it. আমি যখন বক্তৃতা বলতেছি, it's not a political statement. We are going for total deregulation. এর বাংলায় কি হবে? বিনিয়ন্ত্রণ। আসছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। সাধার সাধ্যের সমন্বয় ঘটাতেই এই বৃদ্ধি। অর্থায়ন নিয়ে আছে দুশ্চিন্তা, তারপরও বড় বাজেটের পথেই হাঁটছে নতুন সরকার। সবকিছু ঠিক থাকলে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। বড় হবে ঘাটতির অঙ্ক, আকার দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। প্রায় 7 লাখ কোটি টাকা রাজস্ব খাত থেকে প্রাপ্তির আশা করছে সরকার। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, আর মূল্যস্ফীতির হার 7.5%-এর মধ্যে বেঁধে রাখতে চায় সরকার। সহকর্মী রিমন রহমান জানাচ্ছেন বিস্তারিত। মূল্যস্ফীতির অসহনীয় চাপ দীর্ঘদিন ধরেই সহ্য করছে দেশের বিপুল সংখ্যক মানুষ। আয়ের তুলনায় ব্যয়ও বেশি হচ্ছে কয়েক বছর। কর্মসংস্থানেও নেই সুখবর। এমন এক কঠিন সময় এসেছে বাজেট, আর কয়েকদিন পরই বিশাল অঙ্কের ব্যয় প্রস্তাব নিয়ে জনগণের সামনে হাজির হবে নতুন সরকার। প্রশ্ন হচ্ছে, বাজেটে কি মিলবে স্বস্তি? বাস্তবায়ন নিয়ে যথেষ্ট শঙ্কা থাকলেও জিডিপির প্রায় 14% বৃদ্ধি করে চলছে বাজেট দেবার প্রস্তুতি। ব্যয়ের অঙ্ক দাঁড়াতে পারে 9,38,000 কোটি টাকা। পরিচালন ও অন্যান্য এবং এডিপিতে রাখা হচ্ছে বড় অঙ্কের অর্থ। ব্যয় বিভাজনে লক্ষ্য করলে দেখা যায় পরিচালন ব্যয়ে 67% অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসাবে যাবে অর্থ। 5% মোট দেশজ উৎপাদন তথা জিডিপির শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে ধারাবাহিক বৃদ্ধির মাধ্যমে নিয়ে যেতে হবে এবং তার মাধ্যমে গুণগত পরিবর্তন করতে হবে। বৈষম্য লাঘবের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত। সেই জন্যে আমরা চাচ্ছি যে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে বিনামূল্যে করার। বাজেট যত বড় করার চিন্তা হচ্ছে, ততই বড় হচ্ছে ঘাটতির অঙ্ক। সবকিছু ঠিক থাকলে প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হতে পারে 2,43,000 কোটি টাকা। বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ঘাটতি অর্থায়ন নিশ্চিত করা হবে। অন্যদিকে বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের উপর, তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস। ঋণ পুঞ্জীভূত হয়েছে এবং ঋণের বোঝা চাপিয়ে আমাদের সাধারণ মানুষকে নুজ্জ করে দিয়ে গেছে। ব্যাংক ব্যবস্থার 1/3 তারা লুণ্ঠন করে নিয়ে গেছে। আমরা সবসময় বলেছি যে অর্থনীতির গণতন্ত্রায়ন, অর্থাৎ অর্থনীতিতে সবার অংশগ্রহণ। অর্থনীতিতে যদি সবার অংশগ্রহণ থাকে তাহলেই কিন্তু ডেমোক্রেটিক ডিভিডেন্ড পাওয়া দরকার। বাজেটে ব্যাংক খাত থেকে ধরা হচ্ছে বড় ঋণ লক্ষ্য, যার আকার দাঁড়াতে পারে 1,12,000 কোটি টাকা। ব্যাংক বহির্ভূত খাত থেকেও নেওয়া হবে ঋণ। 3 লাখ কোটি টাকার এডিপির মধ্যে প্রকল্প ঋণ ও অনুদান থেকে নেওয়া হবে 37%। যদি আমার বাজেট ঘাটতিটা বড় হয়ে যায়, সেইটা সমস্যাকে আরো গভীর করে দেবে, আরো জটিল করে দেবে। কারণ এটা তো যেহেতু সাপ্লাই সাইডের প্রবলেমটা অ্যাড্রেসড, শুধু ঘাটতি দিয়ে তো হবে না, কিন্তু বাজারে যদি টাকাটা ঢুকে যায় এটা কোথাও না কোথাও দেখা দেবে। প্রবৃদ্ধি বাড়াতে সম্ভব হবে না, কারণ সাপ্লাই সাইডের প্রবলেমগুলো তো সংস্কার ছাড়া ঠিক হচ্ছে না। বাজেট বক্তব্যের শুরুতে কৃতজ্ঞ চিত্তে মুক্তিযুদ্ধে বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং স্বৈরাচার শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণ করবেন অর্থমন্ত্রী। প্রতি বছরই বাজেটে যে ব্যয়ের প্রস্তাব দেওয়া হয় তা অর্জন করা যায় না। এক্ষেত্রে অর্থায়নের ঘাটতি, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করা হয়। আগামী অর্থবছরের জন্যও বড় অঙ্কের বাজেট প্রস্তুত করছে অর্থ মন্ত্রণালয়, কিন্তু সেই বাজেটটি বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। এদিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, ব্যাংকটিকে 24 সালের পূর্ববর্তী পর্যায়ে ফিরিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। যে কোনো মূল্যে ষড়যন্ত্রে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তারা।
চেয়ারম্যান খুরশিদ আলমকে প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে সোমবার রাতে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। দুপুরে সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে ব্রিফিংয়ে বলা হয়, গ্রাহকের গচ্ছিত অর্থের নিরাপত্তার জন্য একটি দক্ষ পরিচালনা পর্ষদ প্রয়োজন। তা না হলে আমানতকারীরা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। আলমের দোসর একজন ফ্যাসিস্টকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আমরা এই চেয়ারম্যানকে মানি না এবং এই চেয়ারম্যানকে আমরা ব্যাংকে প্রবেশ করতে দিব না। চেয়ারম্যান হিসেবে আমরা তাকে মানি না। আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং পূর্বের যে এমডি ছিল জনাব ফারুক হোসেন সাহেব, তার পুনর্বহাল চাই। এই ব্যাংকটিকে রক্ষা করার জন্য সচেতন গ্রাহক ফোরাম যত ধরনের আন্দোলনের নিয়মতান্ত্রিকভাবে আমাদের অবস্থান আমরা সৃষ্টি করব। ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ বন্ধ ও চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন আন্দোলনকারীরা। রংপুরে জাহাজ কোম্পানি মোড়ে ইসলামী ব্যাংকের নিচে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ব্যাংকটিকে আবারও পতিত ফ্যাসিস্টে চক্রের পৃষ্ঠপোষকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এজন্য আওয়ামী লীগের দোসর খুরশিদ আলমকে ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে। কুমিল্লার কান্দিরপাড় এলাকায় ইসলামী ব্যাংকের শাখার সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে ব্যাংকের এমডিকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে। অবিলম্বে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। এছাড়া চট্টগ্রাম, চাঁদপুর, ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় আন্দোলনকারীরা মানববন্ধন করেছেন। বর্তমান সরকারের কৃষক প্রভাবশালী মন্ত্রীর সহযোগিতায় ইসলামী ব্যাংকে দখল করার জন্য পায়তারা করতেছে। যে ধরনের আপনারা দখল করার পায়তারা করছেন সেখান থেকে ফিরে যান, নতুবা এর পরিণতি ভোগ করতে হবে আপনাদেরকে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ফ্যাসিস্টের কোন দোসরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে মেনে নেওয়া হবে না। রাশিয়ান সেনাবাহিনীর কাছে ৩০ জন বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত 3টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অভিযুক্ত এজেন্সিগুলো ইতিমধ্যে সিলগালা করা হয়েছে, তবে সরকারের কাছে দ্রুত এই ৩০ জন প্রবাসীকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন পরিবারের সদস্যরা। ৩০ জন বাংলাদেশি যুবককে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে 3টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয় ৩০ জন বাংলাদেশি যুবকের পরিবার। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান তারা। যে 30 জন ভাই এখন এই মুহূর্তে রাশিয়ায় আটকা পড়ে আছে, তাদের নিয়ে আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে, যে করেই হোক, যে কোনো মূল্যে। সেই 29 তারিখ চলে গেছে, আজ 2 তারিখ, এখনো আমাদের কোনো সমাধান মন্ত্রণালয় থেকে আমাদের দিনেই। এই জন্য আজ আমরা আইছিলাম, তা আমাকে মিছিল বা কোনো ব্যানার এ জায়গা টানাতে দিনে। বাংলাদেশের যে আসতে যে টাকা লাগে সেই টাকা দিয়ে আমাদের স্বজনদের আমরা ফেরত চাই, আমাদের বাচ্চারা যেন এতিম না হয়। এদিকে সকালে রাজধানীর স্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, অভিযোগ পাওয়া সংশ্লিষ্ট এজেন্সিগুলোর অফিস ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি। বিদেশে যে কোনো জায়গায় কোনো প্রবাসী তার ব্যক্তিগত কোনো কারণে যদি অসুবিধার সম্মুখীন হন, তাহলে সে সরাসরি এই সেলে তারা অভিযোগগুলা দেবেন। আমার মন্ত্রণালয় হয়ে থাকে, সেটা আমি নিষ্পত্তি করব। এছাড়াও মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই এবং তার দায়িত্বে থাকা পর্যন্ত সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না। একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনবান্ধব করতে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। ইমেইল এবং জিমেইল আমরা একটা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে পাকা ধানের ক্ষয়ক্ষতি হওয়ায় ঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। কৃষকদের 10 টাকার হিসেব খোলা এবং পূর্ণ অর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি গ্রীষ্মকালীন অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষত হাওর এলাকায় পাকা ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ প্রেক্ষিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলের হাওর এলাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলায় অতিবৃষ্টিজনিত ফসল হানির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক বা ভূমিহীন কৃষকদের ঋণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। স্মার্ট কার্ডধারী কৃষক এবং এর বাইরে থাকা প্রান্তিক কৃষকরাও ঋণ সুবিধা পাবেন। মে মাসে লেনদেনের বেশ কয়েকটি রেকর্ড করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। মাসিক ভিত্তিতে ইতিহাসের সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি এই মাসেই ঈদুল আজহা উদযাপনের ঠিক আগে একাধিকবার একদিনে লেনদেনের রেকর্ড হয়েছে অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যাও। মে মাসে ৪৪,৬৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে নগদের মাধ্যমে। এর আগে এক মাসে নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ছিল মার্চ মাসে। সে সময় নগদের মাধ্যমে ৪১,৪৬৯ কোটি টাকা লেনদেন করেছিলেন। ৬ মাসের ভেতর অন্তত ৪ মাসেই আগের লেনদেনের রেকর্ডগুলো নতুন করে লিখেছে নগদ। ঈদুল আজহার সপ্তাহে অন্তত ২ বার দিনে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ২৪ মে নগদের মাধ্যমে লেনদেন হয় ২,১৬২ কোটি টাকা। একদিন বিরতি দিয়ে ২৬ মে লেনদেন হয় ২,১৭৭ কোটি টাকা। এর আগে ২০ লেনদেন হয় ২,১০৫ কোটি টাকা। ঈদের মাসে মানুষের লেনদেন সংক্রান্ত প্রয়োজন বাড়ে। এই মধু মাসে বাজারে এখন রসালো ফল লিচুর ধুম। অনুকূল আবহাওয়ায় এবার ভালো ফলনও হয়েছে। এর মধ্যে নাটোরের সুস্বাদু মুজাফফরপুরি, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া এবং নড়াইলের বিষমুক্ত পঙ্কবিলার চাহিদা দেশ জুড়ে। ভালো দাম পেয়ে খুশি বাগান মালিক ও চাষিরা। মধু মাসের রসালো ফল লিচুর রঙে রঙিন এখন দেশের নানা প্রান্ত। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর বাম্পার ফলনে হাসি ফুটেছে চাষিদের। নাটোরের গুরুদাসপুরের বের গঙ্গারামপুর আড়তে এখন তিল ধারণের ঠাঁই নেই। সুস্বাদু মুজাফফরপুরি ও বোম্বাই লিচুর কদর দেশ জুড়ে। নাজিরপুর সহ ৭টি উপজেলায় প্রতিদিন বেচাকেনা হচ্ছে লাখ লাখ টাকার লিচু। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন ৩৫ ট্রাক লিচু যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকায়। নাটোর জেলার মধ্যে সর্বোচ্চ লিচুর হাট, বড় হাট। এখানে ৩০ থেকে ৩৫ গাড়ি লিচু বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় এবং এক গাড়ি ২ থেকে ২.৫ লাখ টাকার মাল থাকে। আমরা আশা করছি যে এবছর আমাদের প্রায় ৭৫০০ মেট্রিক টন লিচু এই নাটোর জেলায় উৎপাদন হবে এবং এর বাজার মূল্য হিসাব করলে প্রায় ১০০ কোটি টাকার লিচু এখানে বেচাকেনা হবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া গ্রাম লিচুর মিষ্টি রস, সুঘ্রাণ আর ছোট বিচির জন্য বিখ্যাত। মঙ্গলবাড়িয়া ও আশেপাশের ১০ গ্রামের ৩,০০০ পরিবারের আয়ের মূল উৎস এই জাতের লিচু। এই বিশেষ জাতটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ারও চেষ্টা চলছে। যেহেতু এটা খুবই পপুলার, রসালো এবং ভালো লিচু, এলাকাবাসী দীর্ঘদিনে একটা ডিমান্ড যে এটাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তো আমি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করব এবং জিআই পণ্যের স্বীকৃতির ব্যাপারে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার যে পদক্ষেপ আমি প্রশাসনের পক্ষ থেকে নিব। এদিকে নড়াইল সদর উপজেলার পঙ্কবিলা গ্রাম, যা এখন সবার কাছে পরিচিত লিচু গ্রাম হিসেবে, ব্রিটিশ আমল থেকে চলা এই ঐতিহ্যে এবারও এসেছে বড় সাফল্য। সম্পূর্ণ অর্গানিক ও বিষমুক্ত হওয়ায় এখানকার বোম্বাই ও চায়না 3 লিচু যাচ্ছে দেশের অন্তত 20টি জেলায়। আমরা লিচু চাষিদেরকে লিচু আবাদের যে চাষ পদ্ধতি, পোকামাকড় দমন সহ অন্যান্য পরিচর্যা বিষয়ক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করি লিচু চাষে আবাদ বাড়াতে। সব মিলিয়ে অনুকূল আবহাওয়া আর সঠিক বাজার মূল্য পাওয়ায় মধু মাসের এই মধু ফলে ভাগ্য বদলাচ্ছে দেশের হাজারো লিচু চাষির। কাশপিয়া রুহি, যমুনা নিউজ। দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভরিতে ৩,২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,৩৪,৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন এই দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর করা হয়েছে। সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২,২৪,১00
182 টাকা। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,92,164 টাকা। স্বর্ণের সঙ্গে কমেছে রূপার দামও। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম নির্ধারণ হয়েছে 5,675 টাকা। এর আগে সবশেষ গত 25 মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। পারস্য উপসাগরে ইরাকের একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে ইরান। 2 দেশের গণমাধ্যমে জানিয়েছে এই তথ্য। সোমবার ইরাকের কাসর বন্দরের কাছে আক্রান্ত হয় মালবাহী জাহাজটি। পরপর 2টি বিস্ফোরণ ঘটে এটিতে। ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম সারিস্কা। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন ড্রোন হামলার কারণে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে আগুন লেগে যায় জাহাজে, পরে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, অনুমতি ছাড়া তাদের নিয়ন্ত্রিত জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করায় হামলা চালিয়েছে IRGCর নৌবাহিনী। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে। আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।